2019 সালের নভেম্বর মাসে আমার ফোনে আমার কলিগ কান্নাজড়িত কণ্ঠে এমন একটা খবর দেয় যা শুনে আমরা সবাই কেঁদে দেই। এই ঘটনা যখন ঘটে তখন আমি ঢাকাতে, সেখান থেকে চাকরি ছেড়ে দিছি, কিন্তু কামরান ভাই তখনও সেখানে কর্মরত। তার বিশেষ কারণ হচ্ছে তিনি বউ নিয়ে সেখানে থাকতেন, তাই চাইলেই চাকরি বদল করে আসাটা তার জন্য সম্ভব না। বয়সে বড় দেখে তাকে ভাই ডাকতাম। প্রেম করে তাদের বিয়ে, তাই মেয়ে এবং ছেলে উভয় পক্ষের পরিবারের কেউ এই বিয়েতে রাজি হয়নি। বিশেষ করে ছেলে ফেনীর, তার বাবা সে এলাকার চেয়ারম্যান মেম্বার কিছু একটা হবে, তো তিনি এই বিয়ের জন্য ছেলের সাথে কথা বলা বন্ধ করে দেন। এরপর কামরান ভাই ভাবিকে তার নিজ কর্মস্থলে নিয়ে আসেন এবং আমাদের স্টাফ কোয়ার্টার থেকে 20 কদম দূরে বাসা ভাড়া নেয়। মূলত হোটেলের চাকুরির সুবাদে তাদের সাথে পরিচয় হয় আমার। ভাবি পুরা মায়ের মতো আমাদের ট্রিট করত। আমরা হোটেলের খাবার খেতে পারতাম না, তাই ভাবি কিছুদিন পর পর আমাদের দাওয়াত দিত, আমরা বাজার করে দিতাম, তিনি রান্না করে খাওয়াতো। তো আমাদের চাকরিটা ছিল একটা 5 তারকা হোটেলে, আমরা স্টাফ কোয়ার্টারে থাকতাম। আর কামরান ভাই যেহেতু বিয়ে করেছেন, তাই তিনি বউ নিয়ে আলাদা একটা ভাড়া বাসায় থাকতেন। কাজের সুবাদে সবার সাথে পরিচয়, তারপর ভাই ব্রাদার সম্পর্ক, আর সবাই মিলেমিশে একটা পরিবারের মতো হয়েছিলাম এবং একসাথে মিলেমিশে কাজ করতাম। আমাদের পুরো টিমটা ছিল খুবই রোমাঞ্চকর। আমরা মাঝরাতে যেতাম পুকুরে মাছ ধরতে, যেহেতু স্থানটা ছিল সমুদ্র সৈকত, তো তার আশেপাশে গ্রামের অভাব নেই। আমরা কিছুদিন পর পর ঘুরতে যেতাম, সবাই না পারলেও সকালের শিফটের কলিগরা বিকেলের শিফটের হাতে কাজ বুঝিয়ে দিয়ে ঘুরতে চলে যেতাম। তো যাই হোক, মূল ঘটনায় আসি। ভাইয়ের বউ অনেক বেশি সাহসী, তিনি রাত বিরাতে বের হয়ে যেতেন কামরান ভাই অফিস থেকে আসতে লেট করলে। একদিনের কথা, কামরান ভাই বাসায় ফিরতে লেট করলে ভাবি ঘর থেকে বের হন। কিছুটা দূর গেলে তার ঠিক রাস্তার উত্তর পাশে একটা মেহগনি গাছের বাগান। তো কামরান ভাই যেটা বলল যে সেদিন রাতে ভাবি যখন রাস্তায় কামরান ভাইয়ের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন, তখন হঠাৎ ভাবি অন্যরকম একটা বাতাস অনুভব করেন। এরপর তিনি লক্ষ্য করেন মেহগনি গাছের নড়াচড়া, যেটা ভাবির কাছে অস্বাভাবিক লাগে। ভাবি আর দেরি না করে ঘরে চলে আসে। এরপর কামরান ভাই ঘরে আসলে তাকে ভাবি এই বিষয়টা বলে। একটা কথা বলে রাখি, তখন অবধি ভাবি জানতো না তিনি যে অন্তঃসত্ত্বা। তারই কিছুদিন পর কামরান ভাই খুশির খবর দেয় তার সব কলিগদের, তোরা মামা হবি। ভাইটা খুবই সাদামাটা, সব সময় হাসি খুশি। তার জীবনে তার বউ আর এখন এই বাবু ছাড়া আপাতত তার আর কেউ নেই, এবং এর যে একটা খুশি সেটা তার চোখে আমরা সবাই দেখতে পাচ্ছিলাম। বিপত্তি ঘটে যেদিন ভাবি সন্ধ্যাবেলা বাইরে শুকাতে দেওয়া কাপড় আনতে যায়, তখন তিনি দরজা খুলে বের হন এবং কাপড়গুলো একে একে যখন রশি থেকে নামিয়ে নেন, হঠাৎ তিনি অনুভব করেন কিছু একটা তার পেটে স্পর্শ করেছে আর ওনার শরীরে কাটা দেয়। উনি পিছন ফিরেই দৌড় দেয় ভয়ে। এরপর আমাদের মাঝের একজনের নাম মামুন। সেদিন সন্ধ্যায় মামুনকে ভাবি কল করে বলে তার কাপড়গুলো যেন ঘরে দিয়ে যায়। মামুন আবার কামরান ভাইয়ের কল করে বলে ভাবি কাপড় নিতে গিয়ে ভয় পেয়েছে। এরপর কামরান ভাই মামুনকে পরামর্শ দেয়, ও অসুস্থ, তুই একটু কাপড়গুলো ঘরে দিয়ে আয় আর ওর সাথে বসে কথা বল, আমি আসতেছি। আমরা সবাই বয়সে ভাবি আর কামরান ভাইয়ের অনেক ছোট, তাই তারা দুইজনই আমাদের বেশিরভাগ তুই করে বলতো। আর সেদিন মামুনের ডিউটি ছিল না, বিধায় হয়তো বড় কোনো বিপদ থেকে ভাবি রক্ষা পেয়েছে। এরপর কামরান ভাই আসে, তিনি ভাবিকে বোকা দেয়, কারণ কামরান ভাইয়ের নিষেধ করা ছিল সন্ধ্যা গড়ালে বাইরে না যেতে। এরপর কামরান ভাই অফিসে বলে তিনি তার ডিউটি সংক্ষিপ্ত করে নেন। আসলে ভাবিকে দেখার কেউ নেই। প্রেম করে বিয়ে করার জন্য অনেক বছর দুই পরিবারের কেউই তাদের সাথে যোগাযোগ রাখেনি। আর কামরান ভাই ভাবিকে অনেক ভালোবাসে, তা আমার নিজের চোখেই দেখা। একদিনের ঘটনা, কামরান ভাই আর ভাবি খাবার সেরে রাতে বিছানায় ঘুমাতে যান। মাঝরাতে কোন কারণে ভাবির চোখ খুলে যায়। ভাবি কিছু একটা শব্দ শুনতে পায়। ভাবি কামরান ভাইকে ডাক দেয়, কিন্তু কামরান ভাই উঠতে 5 থেকে 7 সেকেন্ড দেরি করে। আর এরই মাঝে ভাবি এমন কিছু দেখে যা দেখে তিনি একটা চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন।
জ্ঞান ফেরার পর তিনি যা বলেন যে তিনি মাঝরাতে ঘুমিয়েছিলেন, হঠাৎ তার খুব অস্বস্তি অনুভব হচ্ছিল। এর কিছুক্ষণ পর ঘরের চালে যেন কিছু একটা হাঁটছিল এমন শব্দ। তখন আমি তোমাকে অনেক ডাকি, মানে কামরান ভাইকে, কিন্তু তুমি উঠো নাই। হঠাৎ কি দেখলাম, মনে হলো চালটা ভেঙে কালো কুচকুচে কাকের মতো বড় কিছু একটা ঘরের মেঝেতে অনেক জোরে পড়লো। আমি মাথাটা বালিশ থেকে একটু উঠিয়ে মেঝেতে দেখলাম কালো কিছু একটা মেঝেতে বসে আছে। তারপর আমি আর কিছু জানি না। কামরান ভাই বলল, আমি শুধু তোমার চিৎকার শুনে লাফ মেরে উঠে দেখি তুমি এখানে হাত পা ছেড়ে শুয়ে আসো, হুঁশ নাই তোমার। যখন তারা এসব বলাবলি করছে তখন আমরা কয়েকজন কলিগ তাদের পাশে বসা, আর বাকিদের কথা জানি না। তবে আমার শরীরে কাটা দিয়েছিল তখন। তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো, ভাবি একদিন স্বপ্নে দেখে গাছের আড়াল থেকে তাকে কালো বরখা পরিহিত কিছু একটা বাগানের দিকে ডাকছে। মূলত আমরা সবাই জানি বাচ্চা পেটে থাকা অবস্থায় কিছু সাবধানতা অবলম্বন করা হয়, যেটা মুরব্বীরা মনে করিয়ে দেন, যেটা ভাবি পাননি। এই সময় মুরব্বীদের দেখাশোনা খুব কাজে দেয়, কিন্তু ভাবির তো কেউই নেই। তাই অজান্তে ওনার দ্বারা ভুলও হয় এবং এর মাসুলও গুনতে হয় ওনাকে। ওই স্বপ্নটা দেখার পর থেকে তিনি একটু ভয় পেতে থাকেন। খাবার কম খেতেন, ঘুম কম হতো, শরীর ভার হয়ে যেত, শুধু কান্না করতেন। তিনি কামরান ভাই ঝাড়ফুঁক করাতেন, তাতে আহামরি কোনো লাভ হয়নি। অবশেষে কুচকুচে কালো বরখার মতো কিছু একটার আবরণে ঢাকা অবয়ব ভাবিকে দেখা দেয়। ভাবি কেনা, সত্যি বলতে ভাবির পেটের বাচ্চার জন্যই বারবার এই কালো অবয়বটি ভাবির উপর চড়াও হয়। ভাবির চেহারা ফ্যাকাশে হয়ে যায়, তার হাত পা ভার হয়ে যায়। সেদিন ভাবি ঘুমিয়েছিলেন, হঠাৎ তার বুক খুবই ভার ভার লাগে। তিনি চোখ খুলে দেখেন তার বুকে ওই অবয়বটি বসে তার দিকে চেয়ে আসে। ভাবি বেশ কান্নাজড়িত কণ্ঠে চিৎকার দিয়ে উঠে। এসব যখন কামরান ভাই আমাদের বলছিল, তখন ভাবি পাশের বাসার এক মহিলা এসেছে তার ঘরে, তাকে নিয়ে কিছু কিনতে বের হয়েছে, সম্ভবত 2020-এর এদিকে। তখন আমরা ঘুরতে গিয়েছিলাম। তো কামরান ভাই বলল তখন তিনি অফিস থেকে বের হয়ে ফার্মেসিতে যাবে ঔষধ নিয়ে আসতে, কিন্তু কি মনে করে যেন তিনি ফার্মেসি না গিয়ে সোজা বাসার পথে হাঁটা শুরু করেন। কিছুটা পথ যেতেই আমাদের সবার জানা একটা পরিত্যক্ত দেওয়ালে ঘেরা জায়গা আছে। লোকমুখে শোনা যায় এখানে কিছু একটার আভাস আছে। তো কামরান ভাই সেই পথ ধরেই হাঁটা দেন। একটু পর তিনি নিজ থেকেই কিছু একটা টের পেয়ে তার হাঁটার গতি বাড়িয়ে দেন। তার মনে হচ্ছিল কেউ তার পিছু নিচ্ছে। দ্রুত বাসায় ঢুকে দেখেন ভাবি বাসায় বিছানায় এক সাইড হয়ে পড়ে আছে। কামরান ভাই গিয়ে তাকে ধরে বালিশে মাথা রাখে, আর তখন দেখে বিছানার একটা অংশ ভেজা। কামরান ভাই আর দেরি না করে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। 2 থেকে 3 দিন ডাক্তারের পরামর্শে হাসপাতালে থাকেন। ডাক্তার বলল বাচ্চা ঠিক আছে, তবে ভাবি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ দুর্বল, অনেক বেশি খেয়াল রাখা দরকার। 2 থেকে 3 দিন পর ভাবিকে বাসায় নিয়ে আসা হয়। ডেলিভারির 2 থেকে 1 মাস আগে কামরান ভাইয়ের ধারাভাষ্য মতে আরেকবার একই ঘটনায় ভাবিকে ডাক্তারের কাছে নেওয়া হয়। তবে ডাক্তার তেমন কিছু না জানালেও সাবধান থাকতে বলে। এমন না যে শুধু ভাবি এমন বাজে পরিস্থিতির সাক্ষী, তিনি তো অন্তঃসত্ত্বার জন্য এসবের মাঝে পড়েছে। এর বাইরে কম বেশি হোটেলের স্টাফ সবাই কিছু না কিছু বাজে পরিস্থিতির শিকার। আসলে সমস্যাটা ওই স্থানেরই। কামরান ভাইয়ের মনে হয় ভয় ঢুকে গেছে। তিনি চাকরিতে যান না, অতি প্রয়োজন না হলে বেশিরভাগ সময় বাসায় থাকেন, ভাবির দেখভাল করেন। মাঝে মাঝে কলিগরা যায়, দেখা করে। ভাবি অসুস্থ থাকলেও তাদের জন্য রান্না করবে বলে উঠে পড়ে। মূলত আমাদের স্টাফ কোয়ার্টারটা বলতে গেলে বাগানের ভেতর, গাছপালায় ভরা। কারেন্ট গেলে একবার 1 হাত দূরত্বের কিছু দেখা যায় না। আমি থাকা অবস্থায় ভাবি স্বাভাবিক ছিল। তখন আমাদের সাথে যত সব আজগুবি ঘটনা ঘটত। কিন্তু আমি চাকরি ছেড়ে আসি 2017 সালে, আর এসব শুনেছি ভাবির সাথে। এই ঘটনা ঘটার পরে যখন আমি ঘুরতে যাই 2019 কি 2020-এর আশেপাশে, কামরান ভাই প্রতিনিয়ত ভাবির পেছনে এতটাই সময় দিয়েছে যে বেচারার চেহারার দিকে তাকানো যেত না। তবে কামরান ভাইয়ের কিছু ভুল ছিল, যেমন অন্তঃসত্ত্বা অবস্থায় ভাবি আবদার করত সমুদ্র পাড়ে নিয়ে যেতে। তাকে
বাবাকে নিয়ে ঘুরতে কম বেশি এসবে কামরান ভাই সায় দিয়েছে, করতে বারণ নেই। তবে যেহেতু জায়গাটার সমস্যা আছে সেহেতু একটু সচেতন থাকা উচিত ছিল। তবে এটাও সত্যি, বুঝতে বুঝতে তাদের দেরি হয়ে গিয়েছে। ডেলিভারির দিন বাচ্চা মৃত জন্ম নেয়। হায়াত মৌতের মালিক আল্লাহ। তবে খবরটা শোনার পর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে অবস্থা। আমরা যতজন শুনেছি চোখের পানি ধরে রাখতে পারিনি। এটা খারাপ জিন ছিল যা ভাবিকে বাচ্চা পেটে আসার আগে থেকেই নজর করেছিল। কিন্তু বাচ্চার ওসিলায় ভাবির কাছে আসার সুযোগ পায়। সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার হলো এটা একবার কোনো মাতৃত্ব মাকে নজর করলে তা থেকে এর নজর ফেরানো মুশকিল। এই জন্য আমাদের মুরব্বীদের সব কথা ফেলতে নেই। একেবারেই যে কিছু নেই বা তারা না জেনে আবল তাবল বকছে এমনও তো না। তারা জানে, এসবে জ্ঞান রাখে বলেই বলে, বউ এটা করবা না, বউ সেটা করবা না, সন্ধ্যার পর বের হবা না, মাথার চুল খোলা রেখে বের হবা না, মাথা ঢেকে রাখবা, বাহির থেকে আসলে আগুনের ছেক দিবা, নামাজ পড়বা, অজু করে ঘুমাবা, এমন আরও অনেক কিছু। তবে সকল বেদনাদায়ক লেখা শেষে একটা ভালো কথা বলতেই চাই। তা হলো কামরান ভাইয়ের একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়েছে, যার বয়স এখন মনে হয় 1.5 বছর বা তার কম বেশি হবে। দেখে এসেছি, বেশ কিউট, মাশাআল্লাহ। সবাই তাদের জন্য দোয়া করবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। নানুবাড়ির পাশের গ্রামের একটা মেয়ের ঘটনা। 2 দশক আগে আম্মু মাসে 1 থেকে 2 বার নানুবাড়ি আসা যাওয়া করত। তখনকার ঘটনা, তখন ছোট ছিলাম। আম্মু শুনে এসে আমাদের ঘরে সবাইকে বলল। তখন এতটা না বুঝলেও পরবর্তীতে একবার আম্মুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে প্রথমে আম্মু ভুলে গেলেও পরে ওনার মনে পড়ে। এরপর তিনি বলেন, তখন তো হরহামেশায় এসব ঘটনা শোনা যেত, এখন এসব নেই। আম্মু বলতে শুরু করলো, মেয়েটা অনেক দুরন্ত ছিল। সে পুরো গ্রাম চষে বেড়াতো, এমনকি গাছে ওঠা, মাছ বিল থেকে শাপলা কুড়ানো সব কিছুতেই পারদর্শী ছিল। তাদের গরু ছাগল ছিল, বেশিরভাগ সময় মেয়েটা দেখাশোনা করত। একদিন বিকেল বেলা রাজিয়া তাদের গরুকে পাশের মাঠ থেকে নিয়ে আসতে যায়। অনেক সময় পার হলেও সে ঘরে না ফিরলে তার ছোট ভাই যায় তাকে নিয়ে আসতে। রাজিয়ারা 2 ভাই বোন, ভাইয়ের দোকান আছে। রাজিয়া মেজো, ও তার এক ছোট ভাই আছে। এরপর ছোট ভাই শরীফ মাঠে রাজিয়াকে না দেখে পাশের সুপারি বাগানে আপু আপু বলে ঢুকে পড়ে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে শরীফ দেখে রাজিয়া বিশাল এক গাছের আগায় বসে আছে। শরীফ জানে তার বোন গাছে উঠতে পারে, তাই শরীফ স্বাভাবিকভাবে বলল, গরু কই? সন্ধ্যা হয়েছে, ঘরে চল। নাম গাছ থেকে। অনেক ডাকাডাকি করার পরও রাজিয়ার কোনো সারা শব্দ নেই। একটু পর শরীফ মাকে বলতেছি বলে চলে যায়। সেদিন শরীফ ঘরে যাওয়ার সময় পথেই শরীফ তার মাকে পায়। গরু গোয়ালে না ফিরে মেয়ের ঘরে না আসার চিন্তায় তিনি বেরিয়ে পড়েন মেয়েকে খুঁজতে পথেই। শরীফকে পেলে বলেন, তোর বোন কই? শরীফ বলে, আপা গাছের আগায় বসে আছে, অনেক ডাকছি, নামে না। এবার মা গেলেন শরীফের সাথে। শরীফের মা রাজিয়াকে গাছের আগায় দেখতে পাননি, তিনি ডাকতে থাকেন। শরীফ বলে, আমি এই ডালিতে বসে থাকতে দেখেছি। এবার শরীফের মা একটু চিন্তায় পড়ে যায়, রাজিয়া কখনো এত দেরি করেনি। একটু পর শরীফের মায়ের শরীরে কাঁটা দিয়ে ওঠে এবং তিনি সূরা পড়তে থাকেন, দোয়া দরুদ পড়তে থাকেন। তিনি বলেন, মারে নেমে আয়। রাজিয়ার মা দেখেন রাজিয়া পাশের আরেকটা গাছে উল্টো হয়ে ঝুলে আছে, আর রাজিয়ার মায়ের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। পাশে রাজিয়ার ছোট্ট ভাই বান্দর বলে হেসে ওঠে। রাজিয়ার মা অনেক চেষ্টা করে নামাতে পারে না, তিনি বাগান থেকে বের হয়ে যান। এরই মধ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা, মাগরিবের আজান হচ্ছে। রাজিয়ার বড় ভাই এবং বাবা বাজারে দোকান করেন। রাজিয়ার মা কাঁদতে কাঁদতে পাশের বাড়ির সবাইকে জানিয়ে দেন তার মেয়ে বিপদে। গ্রামে সন্ধ্যার পর সবাই সচরাচর ঘরেই থাকে, তাই রাজিয়ার মায়ের ডাকে কম বেশি সবাই বের হয়। রাজিয়ার মা বলে, আমার সাথে একটু বাগানে আসেন, আমার মেয়েটাকে গাছ থেকে নামাতে হবে। এরই মাঝে মুরব্বী একজন নামাজ শেষে মানুষের এত গোলযোগ দেখে আসেন এবং সকল ঘটনা শুনে বলেন, হুজুর ছাড়া যাওয়া উচিত হবে না, হুজুর হচ্ছে বাজারের মসজিদে। রাজিয়ার মা কয়েকজনের সাথে বাজারে যায়, হুজুরকে এবং রাজিয়ার ভাই বাবাকে জানায়। তারা অতি দ্রুততার সাথে ঘটনার স্থানে হাজির হয়।
গিয়ে দেখে রাজিয়া গাছের উপর বলতে গেলে একদম উপরে বসে আছে। একজন হুজুর আসেন এবং ব্যাপারটা দেখে তিনি বলেন, বড় হুজুর লাগবে, এটা খারাপ কিছু হবে, বেশ খারাপ। হুজুর গিয়ে বড় হুজুরকে পাঠান। তিনি আসেন, দেখেন এবং বড় মইয়ের ব্যবস্থা করতে বলেন এবং দুইজনকে গাছে উঠে মেয়েটাকে নামাতে বলেন। তিনি বলেন, ও নামতে চাইবে না, জোর করে নামাতে হবে, তবে সাবধান, কেউ পড়ে যাইও না আর ভয়ও পেও না। এখন কেউ সাহস করে না। পরবর্তীতে রাজিয়ার ভাই বাবা গাছে উঠে এ দেখে গ্রামের আর কয়েকজন এগিয়ে আসে। কেউ দড়ি, কেউ মই, কেউ বা রাজিয়ার মাকে সান্ত্বনা দেয়। রাত তখন 7 থেকে 8টা বাজে। টর্চ লাইটের আলোতে রাজিয়াকে নামাতে বেশ বেগ পেতে হচ্ছে। এদিকে রাজিয়ার সামনে রাজিয়ার বাবা আর ভাইকে দেখতে পেয়ে রাজিয়া এক অদ্ভুত রকমের চিৎকার দেয়, যা খুবই ভয়াবহ। এই ঘটনাটা অনেক বেশি ভীতি তৈরি করে সেই গ্রামের মধ্যে, যার রেশ কয়েক মাস থাকে। এরপর হুজুর বলেন, ওর চোখে যেমনি হোক কাপড় বেঁধে তারপর নিচে নামাও। অনেক কষ্ট হয়ে যায়, ওকে নামানো এতটা সহজ নয়, বেশ উপরে। এমনকি ওর কোমরে যতবার দড়ি বাঁধা হচ্ছিল ততবারই ও দড়ি হাত দিয়ে খুলে ফেলছিল, কোনোভাবেই নামানো যাচ্ছিল না। তারপর তারা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করলো। 2টা বড় মজবুত দেখে চটের বস্তা একত্র করে তার মাঝে রাজিয়াকে ঢুকিয়ে মুখটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে গাছের ডালের অপর প্রান্তে দড়ি ফেলে দেয়। এরপর নিচের মানুষজন একটু একটু করে দড়ি ছাড় দেয় আর বস্তাটা একটু একটু করে নিচে নেমে আসে। অবাস্তব হলেও সত্যি, তখনকার সময় ফায়ার সার্ভিস সাপোর্ট সম্পর্কে গ্রামের মানুষের মাঝে তেমন ধারণা ছিল না। তবে তাদের রাজিয়াকে এত বড় গাছের ডালে বসে বস্তাবন্দি করতে অনেক যুদ্ধ করতে হয়েছে। রাজিয়ার নখের আসর তার বাবা ভাই সবার শরীরে লক্ষণীয়। বলা চলে সেদিন রাতটা একটা রণক্ষেত্র হয়েছিল। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে জড়ো হয়। এরপর সবাই তাকে বস্তা থেকে বের করে বাড়ির দিকে নিয়ে যায়। এ সময় হুজুর লক্ষ্য করেন রাজিয়ার গলার স্বর কোনো সাধারণ মানুষের স্বর না। হুজুর বলেন, একে জলদি ঘরে নিয়ে যাও। তারপর সবাই মিলে ধরে ঘরে নিয়ে যায়। একটা সময় হুজুর বলেন, ওর উপর জিনে ভর করেছে। পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। হুজুর একটা গ্লাসে পানি নিয়ে রাজিয়ার সামনে বসেন এবং একটা বেতের লাঠি নিয়ে রাজিয়ার সাথে কথা বলা শুরু করেন। অনেক চেষ্টার পর রাজিয়ার হুঁশ ফিরলে রাজিয়া হুজুরকে কিছু তথ্য দেয়, যা হাড় হিম করার মতো। রাজিয়া গরু নিয়ে আসতে গেলে সে মাঠের পাশে থাকা সুপারি বাগানের মাঝে কালো কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখে। তার কিছুক্ষণ পরে সে নিজেকে বাগানে দেখে আর তারপরে কিছু তার মনে নেই। হুজুর রাজিয়াকে জিজ্ঞেস করে, এই কালো অবয়বটাকে তুমি কতদিন যাবৎ দেখছো, নাকি প্রথমবারই দেখছো? উত্তরে রাজিয়া বলে, অনেক আগে থেকে দেখে সে। রাতে ঘুমানোর সময় তাকে ডাকে। এমনও হয়েছে রাজিয়ার হাতে নখের আসর। রাজিয়া ঘুমের মাঝে বলতে থাকে, না আমি যাব না, আপনি চলে যান। এসব আবার রাজিয়ার মা দুঃস্বপ্ন ভেবে নেয়। এটি অনেক দিন যাবৎ রাজিয়াকে অনুসরণ করে আসছিল। রাজিয়ার মা রাজিয়ার হাতে কোমরে 2টা তাবিজ বেঁধে দেয়। দয়া করে তাবিজ সম্পর্কে কোনো মন্তব্য না করি। তাবিজ নিয়ে আমরা এখন সচেতন হলেও আগের যুগের মানুষের কাছে এর ধারণা তেমন ছিল না। একদিন সন্ধ্যায় রাজিয়া চিৎকার দিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দেয়। রাজিয়ার মা নাকি এসে জিজ্ঞেস করলে বলে, ঘরের চালের উপরের আম গাছটায় সে নাকি কালো কিছু একটা দেখেছে। এ শুনে রাজিয়ার মা রাজিয়াকে বকা দেয়। তার কথা গুরুত্বের সাথে নেয়নি, বরং উল্টো তাকে বলে আরো বেশি এদিক সেদিক ঘুর গিয়ে। সারাটা দিন পাগলের মতো ঘুরে বেড়ালে এমনি আবল তাবল তো দেখবি। রাজিয়া চুপ করে তার রুমে চলে গেল। সেদিন যদি রাজিয়ার মা ব্যাপারটা গুরুত্বের সাথে নিতে পারত, হয়তো কিছুটা হলেও রাজিয়া রেহাই পেত। এবার আসেন, রাজিয়ার শরীরে তাবিজ কখন রাজিয়ার মা দেয় সেটা জানি। একদিন রাজিয়ার মা মাঝরাতে শৌচাগারে যাওয়ার উদ্দেশ্যে উঠলে তিনি কিছু একটা শব্দ পাশের রুমে শুনতে পান। পাশের রুমে রাজিয়া তার ছোট ভাইকে নিয়ে ঘুমায়। রাজিয়ার মা ভেবেছে মেয়ে না ঘুমিয়ে কি না কি করছে। তিনি কথা বলতে বলতে রুমে ঢুকে চিৎকার দেন। রাজিয়া বলে, তিনি দেখেন রাজিয়ার চোখ উল্টে আছে এবং 2 হাত দিয়ে কাঁথা মুচড়ে ধরেছে, যেন ছিঁড়ে ফেলবে। রাজিয়ার ঘরের জানালা বিকেলেই বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সেদিন রাতে জানালা খোলা। এবং তার চেয়েও ভয়াবহ অবস্থা, রাজিয়ার দিকে চোখ যাওয়ার সাথে সাথে তিনি চিৎকার দেন। আরেকটা দমকা হাওয়া জানালায় সজোরে আঘাত করে। তিনি ভেবে পান না এমন অসময়ে জানালায় বাড়িকে মারল। আর বাতাস
চারপাশ সব কেমন যেন তার অস্বাভাবিক লাগে। তিনি দৌড়ে রাজিয়াকে ঘুম থেকে জাগায়। রাজিয়া কিছুই বলতে পারে না। রাজিয়ার মা খারাপ স্বপ্ন ভেবে নেয়। পরে তিনি নিজ দায়িত্ব থেকে মেয়ের সুরক্ষার কথা চিন্তা করে 2টা তাবিজ রাজিয়াকে পরিয়ে দেয়। রাজিয়া একটু দুষ্ট প্রকৃতির হলেও তার দ্বারা কখনো কেউ কোনো ঝামেলায় পড়েনি বা রাজিয়া কখনো কাউকে কষ্ট দেয়নি। রাজিয়া পড়াশোনায় অমনোযোগী আর খেলাধুলায় পারদর্শী ছিল, যেটা রাজিয়ার মায়ের চিন্তার বিশেষ কারণ ছিল। তিনি তার সাধ্যমতো মেয়েকে দেখে রাখতেন, কিন্তু মেয়েটার দুর্ভাগ্য যে সে একটা খারাপ জিনের পাল্লায় পড়ে। রাজিয়াকে যে জিন ধরেছে তা বিগত অনেক বছর যাবৎ তার পিছনে লেগে আছে। তবে দুঃখজনক হলেও রাজিয়ার পরিবার তেমন একটা টের পায়নি বা তারা অতটা গুরুতরভাবে বিষয়টা নেয়নি। তারা যতটা আশ করতে পেরেছে তা টুকটাক তাবিজ হুজুরের পানি পড়ায় সীমাবদ্ধ ছিল। এরপর বড় হুজুর রাজিয়ার পরিবারকে উদ্দেশ্য করে বলেন, যুবতী মেয়ে মানুষ, সে কোথায় যায় না যায় তার খোঁজ খবর রাখা আপনাদের নৈতিক দায়িত্ব ছিল। এই বয়সে বাচ্চারা একটু দুষ্টু হয়, এটা পরিবারের সবাই আমরা জানি, কিন্তু একটা পরিবারের দায়িত্ব তার সন্তানকে আগলে রাখা, যা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। এমন ফুটফুটে একটা মেয়েকে এখন অনেক ঝামেলা সহ্য করতে হচ্ছে। বেশ কিছুক্ষণ বড় হুজুর রাজিয়ার পরিবারকে ঝাড়েন। এরপর তিনি বলেন, জিন তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তার আগে হুজুর আর কিছু প্রশ্ন করেন। যেমন হুজুর বলেন, এমন অনেক রোগী তিনি চিকিৎসা করেছেন, তবে তাদের আক্রান্ত করা জিন শারীরিক ও মানসিকভাবে অনেক প্রভাব বিস্তার করে। তবে রাজিয়ার ক্ষেত্রে হুজুর এমন কোনো তথ্য পাননি, তাই তিনি বারবার জিজ্ঞেস করেছেন জিনটা কবে থেকে তার সাথে এবং সে কি চায়, আর শারীরিক ও মানসিকভাবে তাকে আক্রান্ত করেছে কিনা। উত্তরে রাজিয়ার মা বলে, কখনো তিনি এমন কিছু দেখেননি বা রাজিয়াও বলেনি। এরপর হুজুর রাজিয়াকে জিজ্ঞেস করে, মা তুমি বলো, কারণ হুজুর মিলাতে পারছেন না। এত বছর এই জিন রাজিয়ার সাথে, কিন্তু তার কোনো বিশেষ ক্ষতি করেনি। বিষয়টা অবাক করার মতো। রাজিয়াকে প্রশ্ন করলে চোখ বন্ধ অবস্থায় ধীর গলায় রাজিয়া বলে, উনি আমাকে ভয় দেখায়, আমাকে নিয়ে যেতে চায়, আমি ঘুমালে আমার মাথার সামনে দাঁড়িয়ে থাকে। হুজুর বলে, এসব তুমি তোমার পরিবারকে বলনি কেন? রাজিয়া উত্তরে বলে, আমি জানি না, ব্যাপারগুলো খুবই রহস্যজনক এবং অবাক করার মতো। এরপর হুজুর রাজিয়াকে বলে, আচ্ছা মা, তুমি একটু এই গ্লাসে দেখো তো কিছু দেখতে পাও কিনা। উত্তরে রাজিয়া বলে, না। হুজুর কিছুক্ষণ পর গ্লাসের দিকে তাকিয়ে বলে, এবার দেখতে পাও? রাজিয়া বলে, না। একটু পর রাজিয়ার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, চোখ উপর করে ফেলে, খিচুনির মতো করে হাত পা কাঁপাতে থাকে। হুজুর বুঝতে দেরি করেননি যে জিনটা আশেপাশেই আছে। রাজিয়া একটু পর গড়গড় করে বলতে থাকে, উনি আসছে ওই দরজার কোনায়, মা, অনেক লম্বা কালো মা। বলা চলে তখন ওইখানে যতজন ছিল সবার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। হুজুর উচ্চস্বরে বলেন, আসসালামু আলাইকুম। এরপর তিনি কিছুক্ষণ সূরা পাঠ করেন, তারপর বাচ্চাটাকে ছেড়ে দিতে বলেন, আর কি কি যেন করেন। একটু পর রাজিয়া বলে, আমার হাত বন্ধ হয়ে যাচ্ছে, আমার পা বন্ধ হয়ে যাচ্ছে। এমন অনেকক্ষণ রাজিয়া দস্তাদস্তি করতে থাকে। একটা পর্যায়ে হুজুর বলেন, ওর থেকে এই জিনকে সরাতে অনেক বেগ পেতে হবে। তিনি সন্দেহ করছেন এই জিন এতদিনের রাজিয়ার শিরায় রক্তের সাথে মিশে গিয়েছে কিনা, তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারে। হুজুর তার সাধ্য মতো জিনের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু জিন বেশ ক্ষিপ্ত। সে হাজির হয়, আশেপাশে ঘুরে বেড়ায়, আবার গায়েব হয়ে যায়। সে কথা বলতে আগ্রহী না। অনেকক্ষণ হুজুর চেষ্টা করার পর কিছুক্ষণের জন্য তার দেখা পায়। 2 থেকে 3 লাইন কথা বলে। প্রথমেই মেয়ে জিনেদের অসরের উপর দিয়ে হেঁটে গিয়েছে, এতে জিনেরা ক্ষিপ্ত হয়েছে। দ্বিতীয়ত এই মেয়েকে জিনেদের একজনের পছন্দ হয়েছে, তৃতীয় তারা এই মেয়েকে নিয়ে যাবে। এরপরই আবার রাজিয়া বেহুশ। অনেক চেষ্টা করেও হুজুর জিনটাকে হাজির করাতে পারেনি। আপাতত হুজুর রাজিয়াকে যেন শারীরিকভাবে ক্ষতি করতে না পারে তিনি রাজিয়ার মায়ের হাতে কিছু জিনিস দেন, মাটি, পানি আর কি কি যেন। হুজুর পুরা বাড়ি ঘুরে দেখেন, তারপর বাড়ির 4 স্থানে কি যেন ছুঁড়ে মারেন। বাড়ি বন্ধক কিনা জানি না। এরপর হুজুর রাজিয়ার বাবাকে কাল মসজিদে যেতে বলেন আর রাজিয়ার মাকে কিছুদিন রাজিয়ার সাথে ঘুমাতে বলেন এবং রাজিয়া যেন কোথাও একা না যায় এটি কঠোরভাবে সতর্ক করেন। পরদিন রাজিয়ার বাবা মসজিদের হুজুরের সাথে আলাপে বসেন। সাথে আরও কয়েকজন ছিল যারা জাদু বান্টনা নিয়ে কাজ করে। হুজুর রাজিয়ার বাবাকে বলে, এই জিন রাজিয়াকে এত সহজে ছাড়বে না। আর হ্যাঁ,
আমরা সাময়িক সময়ের জন্য রাজিয়ার থেকে দূরে রাখতে পারবো, তবে এটি কখনোই রাজিয়ার পিছু ছাড়বে না এবং কেউ এই জিনের ক্ষতি করতে চাইলে তার বংশ নির্বংশ করে ছাড়বে। হুজুর আরেকটি ভয়ানক তথ্য দেয়। হুজুর বলে, কাল যখন রাজিয়ার সাথে কথা বলছিলাম তখন সেখানে একটি না একের অধিক জিনের অস্তিত্ব ছিল এবং সেই মুহূর্তে হুজুরের মাঝপথেই চিকিৎসা বন্ধ করতে হয়েছে। সরাসরি না থাকার কারণে অনেক তথ্যই সঠিকভাবে উপস্থিত করতে পারছি না, তবে এই ঘটনা অনেক ভয়ানক ছিল। এমনকি অনেক দিন যাবৎ সেই এলাকায় কেউ এই ঘটনা সম্পর্কে জানতে চাইলেও ভয়ে কেউ মুখ খুলেনি। এরপর আম্মু বলে পরবর্তীতে নাকি তাদের তেমন কোনো খোঁজ বা খবর নানুবাড়ি পর্যন্ত আসেনি, তবে শেষ খবর যেটা শুনলাম যে মেয়েটা নাকি মারা যায়। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। 90 দশকে নানুদের বাড়ির আশেপাশের অনেক মানুষের মুখে নানুর নাম ছিল, সবাই এক নামে চিনত। মূলত নানু প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে নিজে নিজে কথা বলতেন। ফজরের আজান দেওয়া পর্যন্ত তিনি কার সাথে যেন অনবরত কথা বলতেন। কে কার নামে কালো জাদু করছে, কে কার ঘরে চুরি করেছে, কে কাকে আক্রমণ করার যুক্তি করছে, এমন অনেক তথ্য নানুর প্রতিবেশীদের সম্পর্কে তাকে জানাতো এবং আশ্চর্যজনকভাবে কিছুদিন পর সেটাই হতো। নানুকে বলা হতো তিনি আসর বসাতে, নানু রাজি হয় না। নানুকে বলা হয় তিনি শুধু পানিতে ফু দিয়ে দিলেই হবে, বাকিটা তারা দেখে নেবে এবং নানুর কোনো কিছুর অভাব হবে না। মূলত এটি আমাদের পরিচিত একজনের ঘটনা। তিনি বর্তমানে জীবিত নেই, তবে তিনি যতদিন বেঁচে ছিলেন তার দ্বারা সবসময় মানুষ উপকৃত হয়েছেন। তিনি তার জীবনে বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন, তাই মাঝে মাঝে তার সামনে জিন হাজির হতেন এবং তার বাসার আশেপাশে জিনদের বিচরণ সবচেয়ে বেশি ছিল। তিনি কখনো এই সুযোগের সদ্ব্যবহার করেননি, বরং চেষ্টা করতেন যতটা এড়িয়ে চলা যায়। এছাড়া তার ছেলেমেয়েরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। নিজের এবং পরিবারের জন্য কোনো সুবিধা না নিলেও তার প্রতিবেশীর অনেক উপকার করেছেন। ছোট্ট বাচ্চারা অনেক সময় রাতে ঘুমানো অবস্থায় ভয় পেত, নানু সবরা পরে দোয়া করে দিত এবং বাচ্চারা সুস্থ হয়ে যেত। আর বড়দের অনেক বোকা দিত নামাজ পড়ার জন্য। তার হাতের লাঠির বাড়ি অনেকেই খেয়েছে শুধু নামাজ ফাঁকি দেওয়ার জন্য। তো একবার নানু ভীষণ অসুস্থ ছিলেন। ওনার ছেলেমেয়েরা ডাক্তার দেখান, ঔষধও নেন, তবে কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না। পরে তিনি স্বপ্নে দেখেন তিনি 7 থেকে 8 জন হুজুরের সাথে কথা বলছেন। তারা সবাই জুব্বা পরা, যাদের চেহারা দেখা যায় না। তারা নানুর সাথে বেশ কিছুক্ষণ যাবৎ কথা বলল। এরপর হঠাৎ নানু চুপ হয়ে গেল। তার ছেলেমেয়েরা তার রুমে আসে এবং তাকে জিজ্ঞেস করে তিনি ঠিক আছে কিনা এবং কার সাথে কথা বলছে। নানু তখন কিছুই বলেনি, তবে পরদিন সকালে ফজরের নামাজ পড়ে তার বড় ছেলেকে বলে মসজিদে কিছু এতিমদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে। ছেলে কেন জিজ্ঞেস করলে বলে প্রতি মাসে যেন তার ছেলেরা এটা করে, প্রতি মাসে না পারলেও 3 থেকে 6 মাস অন্তর যেন এটি করেন। কেন তা তিনি আর বলেনি। একদিন নানুর নিকট একজন প্রতিবেশী আসে, তার মেয়ের বিয়ে হয় না এমন কিছু সমস্যা নিয়ে। নানু খেপে যান, বলেন আমি কি আসর নিয়ে বসছি নাকি? নামাজ পড়ো, মেয়েকে বলো বেশি বেশি নামাজ পড়তে। বয়স অনেক ছিল তাই একটু রাগান্বিত কণ্ঠে বললেন। পরদিন নানু নিজেই সেই প্রতিবেশীর বাড়িতে গিয়ে সেই মহিলাকে বলেন তোমার মেয়ের জন্য তোমার বাড়ির মানুষই জাদু করছে, তোমার ঘরে 4টা তাবিজ আছে, সাবধানে থাকবা। এই বলে নানু চলে যায়। ঠিকই ঘরে 4টা তাবিজ পায় এবং নানু নিষেধ করে তার এই উপকারের কথা যেন 2 কান না হয়, কারণ তিনি চান না এটা ছড়িয়ে যাক। কিন্তু তা কি আর হয়, এটা জনমুখে ছড়িয়ে পড়ে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নানুদের বাড়িতে মানুষের ভিড় জমে থাকতো। এতে নানুর ইবাদত করতে বিঘ্নতা ঘটত। নানু তার ছেলে মেয়েদের বলেন আমার ইবাদতে সমস্যা হচ্ছে। ছেলেমেয়েরা তাদের সাধ্যমতো মানুষকে বোঝাতে থাকে তিনি এসবে নেই, তিনি এসব পছন্দ করেন না, তাকে যেন আর বিরক্ত করা না হয়। কিছুদিন নানুর এসব নিয়ে একটু মন খারাপ ছিল এবং তিনি নামাজ পড়লেও চূড়ান্ত মনোনিবেশে বিঘ্ন ঘটেছে। তাই তিনি কিছুটা ক্ষিপ্ত এবং সবার সাথে খুব কম কথা বলেন, বেশিরভাগ সময় ঘরে সময় কাটান। নানু কিছুদিন যাওয়ার পর তিনি তার ছেলে মেয়েকে তার ঘরে আসতে বলেন। তার ঘরে ঢোকার সাথে সাথে ঘরে অনেক মিষ্টি সুবাস, নাকে গন্ধ অনুভব হয়। তারা নানুকে দেখেন তিনি জায়নামাজে বসা এবং তাসবিহ হাতে ইস্তেগফার করছেন। নানু ছেলে মেয়েকে বিছানায় বসতে বলেন। তারা বসলে নানু দিন দুনিয়া আখেরাত এই জীবন এবং পরজীবনের
বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেন। পরিশেষে তিনি তার 4 ছেলে মেয়েকে ডাকেন এবং বলেন তিনি আর চান না কারো উপকার করতে, তিনি চান আল্লাহর ইবাদত বন্দগীতে মশগুল থাকতে। তিনি যদিও চেয়েছিলেন চুপিসারে মানুষের উপকার করতে, যেন সেটা অন্যজনে বুঝতে না পারে। একটা উক্তি আছে যে ডান হাতে সাহায্য করলে বাম হাত যেন টের না পায়। নানুর ইচ্ছে ছিল এমন কিছু, কিন্তু তা আর হয়ে ওঠেনি। এখন 8-10টা কবিরাজের মতোই নানুকে সবাই মনে করে, যেটাতে তিনি খুবই মনক্ষুণ্ণ হন। তো তিনি তার সব ছেলে মেয়েকে বলে, তোমরা আমাকে এসব থেকে দূরে রাখবা, আমি সব সময় তোমাদের মঙ্গল কামনা করি, আল্লাহর সান্নিধ্যে থাকবো সব সময়। আল্লাহ আমাদের পছন্দ করেন বলে এমন নেয়ামত নিয়েছেন, তাই বলে আমরা লোভে পড়তে পারবো না। ছেলেমেয়েরা তাদের মায়ের কথা শোনেন এবং সে মোতাবেক চলাফেরা করেন। কম বেশি সবাই পর্দার হুজুর হন। নানুর আরেকটা ঘটনা, যেটা নানুর মৃত্যুর কয়েক বছর আগে ঘটে। নানু ঘুমাচ্ছিলেন মাঝরাতে, নানুর কানের সামনে এসে কেউ সালাম দেয়। নানু সালাম নেয়, অন্ধকারে কিছু দেখা যায় না। নানু বলে, আপনার পরিচয়? উত্তরে তিনি বলেন, আমি অনেক দূর থেকে আসছি, শুধু আমি না, আমার পরিবারও আমার সাথে আসছে। পাশ থেকে সবাই নানুকে সালাম দেয়, নানু সালাম নেন। এরপর নানু বলেন, আপনারা কি কাজে আসছেন? উত্তরে তারা বলেন, আমরা আপনাকে দেখতে এসেছি। অনেক আগে আপনার দ্বারা আমি অনেক কিছুই শিক্ষা লাভ করেছি। আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা। আপনার কথা সব সময় আমার পরিবারকে বলি, তারা আপনাকে দেখতে চেয়েছে, তাই অনেক পথ পাড়ি দিয়ে আপনার সাথে দেখা করাতে নিয়ে আসলাম। নানু উত্তরে বলেন, আমি খুশি হলাম। আপনারা যে আসছেন, কোনো সমস্যা হয়নি তো? আমার ঘরটা ছোট, আপনাদের সমস্যা হচ্ছে নিশ্চয়ই। এসব বলার মাঝখানে জিনেদের পরিবারের বুজুর্গ বলে ওঠে, আমরা তো যে কোনো আকৃতি ধারণ করতে পারি, আপাতত মানুষের বেশে আছি। নানু বলে, তা আমি জানি, এবং আমি এটাও জানি আপনারা আসবেন, তবে এত জলদি আসবেন এটা জানতাম না। আপনারা বসেন, আমি আপনাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি। তারা নানুকে বলে, আমরা কিছুই খাবো না, আসার পথে আমরা কিছু বিখ্যাত মিষ্টি আপনার জন্য নিয়ে এসেছি এবং কিছু সুগন্ধি জায়নামাজ উপহার স্বরূপ নিয়ে এসেছি, এসব সুদূর সৌদি থেকে। নানু নীতি অপারগতা করেন। তারপর তারা অনেক বুঝিয়ে শুনিয়ে নানুকে দেয় এবং নানু বারণ করতে পারেনি। এরপর তারা বলে, আমরা কাল আবার ফিরে যাব। নানু বলে, আমি ক্ষীর বানাবো, খেয়ে যাবেন। নানু জানেন কে কি খেতে পছন্দ করেন। নানু ক্ষীর বানিয়ে অন্ধকার একটা রুমে রেখে যান এবং তারা সেই ক্ষীর খায় এবং তারা নানুকে সালাম দিয়ে বিদায় নেয়। ঠিক এমনইভাবে বিভিন্ন সময় নানুর মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আসতো আর নানুর সাথে দেখা করত। নানুর রুমের এক পাশে সাদা পর্দা দিয়ে আবৃত থাকতো, কারণ তিনি তার ছেলে মেয়ে ছাড়া কাউকে মুখ দেখাতেন না। আর কোনো মহিলা আসলে ওদের অজু করে নানুর রুমে প্রবেশ করতে হতো। এক কথায় নানু ছিলেন জিন হুজুরদের শিক্ষক। এই হলো ঘটনা। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটনা ঘটে যেতে পারে, এমন ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhudfmlat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।